এই কবিতাটা রবার্ট হেইডেনের লেখা। দুর্দান্ত একটি কবিতা। এই কবিতাটা হচ্ছে রবার্ট হেইডেন তার বাবার সাথে তার ছেলেবেলার কিছু স্মৃতিচারণ করে কবিতাটা তিনি লিখেন। কিছু অসাধারণ কবিতাগুলোর মধ্যে একটা কবিতা হচ্ছে এই কবিতাটা। আর কবিতাটার নাম দিয়েছেন তিনি দোজ উইন্টার সানডেজ। আহ, যদি আমরা এটার টোন নিয়ে আগে কথা বলি, কোন টোনে লেখা হয়েছে কবিতাটা। কবিতাটা একটা পেসিমিস্টিক টোন বা একটা স্যাড টোনে লেখা, এবং এটার ন্যারেটর, কবিতাটার বক্তা, মানে কবিতায় যিনি ন্যারেট করছেন, কথা যিনি বলছেন, তিনি দ্য পোয়েট হিমসেলফ, কবি নিজেই কথাগুলো বলছেন। এবং ধারণা করা যায় এটা একটা বায়োগ্রাফিক্যাল কবিতা, যেখানে কবি নিজেই তার বাবার সাথে তার ছেলেবেলার কিছু স্মৃতিচারণ করছেন। আমরা যদি বলি কবিতাটায় দোজ উইন্টার সানডেজ, দোজ শব্দটা, এই ডিটারমিনারটা বা এই ডেমনস্ট্রেটিভটা যদি আমরা খেয়াল করে দেখি, দোজ নিশ্চয়ই নিকটবর্তী কোনো বিষয়কে নির্দেশ করে না, দূরবর্তী কোনো প্লুরালকে নির্দেশ করে। তো দোজ বলতে আসলে এখানে বোঝাচ্ছে পাস্ট ডেজ, তার চাইল্ডহুডকে ডেমনস্ট্রেট করছে, চাইল্ডহুড ডেজ গুলোকে ডেমনস্ট্রেট করে তিনি লিখেছেন দোজ উইন্টার সানডেজ। এখন স্পেসিফিক্যালি উইন্টারের কথা কেন বলছেন? কারণ আমেরিকান পার্সপেক্টিভে লেখা, যেহেতু আমেরিকান সেটিং এ লেখা একটা কবিতা, তো সেখানে উইন্টার গুলো আমরা খুব ভালো করে জানি যে খুব বাইটিং কোল্ড হয়, অনেক বেশি ঠান্ডা হয় উইন্টার। আর এই ঠান্ডার সিজনে একটা স্পেসিফিক ঘটনা কবি মনে করছেন তার বাবার সাথে স্মৃতিচারণ করতে গিয়ে, সেটা হলো এই উইন্টারের সানডে। আমরা তো জানি যে ইউরোপের অনেকগুলো রাষ্ট্র এবং এশিয়ার কিছু রাষ্ট্রেও সানডে হচ্ছে হলিডে, স্পেশালি খ্রিশ্চান অধ্যুষিত দেশগুলোতে, যেখানে সানডেকে প্রেয়ার ডে হিসেবে অফ ডে রাখা হয়। তো ইউএসএ তেও সানডে হচ্ছে অফ ডে বা উইকেন্ড আমরা বলতে পারি স্পেসিফিক্যালি। তো উইন্টারের সময় সানডেগুলোতে কবি যখন ছোট ছিলেন, চাইল্ডহুডে যখন ছিলেন, একটা স্মৃতি তিনি মনে করছিলেন তার বাবার সাথে, একটা স্মৃতি যে উইন্টারের সানডেগুলো ওখানে অনেক ঠান্ডা হয়, অনেক অনেক বাইটিং কোল্ড, মানে উইন্টার তো অনেক কোল্ড সেখানে, তো সানডে তো উইকেন্ড। তো স্বাভাবিকভাবে আমরা সবাই তো উইকেন্ডে একটু লেট করে ঘুম থেকে উঠতে অভ্যস্ত, বা আমরা উঠি, লেট করে উঠি। পুরো সপ্তাহ আমরা অফিস করি, ডিউটিজ, আমাদের কাজ, যারা স্কুলে যায় পুরো সপ্তাহ স্কুলে যায়, যারা কলেজে যায় পুরো সপ্তাহ কলেজে যায়। একদিন আমাদের উইকেন্ডে আমরা চাই যে একটু দেরি করে ঘুম থেকে উঠি, একটু রিল্যাক্স থাকি। কিন্তু কবি বলছেন যে আমার বাবা এই যে পুরো সপ্তাহ ওয়ার্ক ডেজ গুলোতে তিনি যেরকম আর্লি উঠে যেতেন ঘুম থেকে, সানডেজ গুলো তার ব্যতিক্রম নয়। বাবা সানডেজেও আর্লি উঠে যেতেন, এবং উঠে গিয়ে তিনি বাসায় এই যে বাইটিং কোল্ড, হ্যাঁ, স্প্লিটারিং অ্যান্ড ক্র্যাকিং, ব্রেকিং ঠান্ডার মধ্যে, এখানে আর একটা শব্দ আছে যে ব্লু ব্ল্যাক কোল্ড। ব্লু ব্ল্যাক দিয়ে তিনি আসলে বলতে চাচ্ছেন হলো যে ভোরের যে ঠান্ডা, ব্লু ব্ল্যাক। আসলে আমরা যদি একটু চিন্তা করি যে ভোরটা কেমন থাকে, হ্যাঁ, গোধূলি কেমন থাকে, গোধূলি থাকে হচ্ছে নেদার ব্লু, মানে আকাশটা ব্লুও না ব্ল্যাকও না, এরকম একটা সময়। তো ওইটা মানে আসলে বোঝাচ্ছে ভোর, ব্লু ব্ল্যাক দিয়ে ভোর বোঝাচ্ছে। ব্লু ব্ল্যাক কোল্ড, তাহলে এখানে যে সেটিং এ কবিতাটা তো লিখেছেন, ওই সেটিং এ উইন্টার অনেক ঠান্ডা, তার মধ্যে এত আর্লি মর্নিং, যেটা ভোরবেলা, ঘুম থেকে ওঠা আরো ডিফিকাল্ট। কিন্তু কবি বলছেন আমার বাবা প্রতিদিনই ঘুম থেকে আর্লি উঠে যাবেন, একদম ব্লু ব্ল্যাক, মানে ভোরবেলায় ঘুম থেকে উঠে যাবেন, এবং তিনি উঠে, এমনকি সানডে গুলো ব্যতিক্রম না, রবিবারেও তিনি মানে ছুটি করবেন না, রবিবারও তিনি দেরিতে ঘুম থেকে উঠবেন না, রবিবারও তিনি আর্লি ঘুম থেকে উঠে যাবেন। উঠে গিয়ে তিনি প্রথমে ফায়ার প্লেসে গিয়ে ফায়ারটা জ্বালিয়ে দিবেন ঘরের টেম্পারেচারটা কমফোর্টেবল করার জন্য, যেন অন্যরা আর একটু ভালো করে আরাম করে ঘুমোতে পারে, বা ঘুম থেকে উঠলে যেন অনেক ফ্রিজিং কোল্ড না লাগে তাদের কাছে। কিন্তু তিনি এই ঠান্ডার মধ্যে তিনি কিন্তু উঠে যাবেন, তিনি উঠে তিনি ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দেবেন, ঘরটা ওয়ার্ম করবেন, তিনি আরো অনেক ছোট ছোট কাজ করবেন। এমনকি মানডেজে তিনি এভাবেই ঘরটা ওয়ার্ম হওয়ার পরে আমাকে ঘুম থেকে ডেকে তুলবেন, তারপর উনি ডাকলে আমি উঠে আমি রেডি হই স্কুলে যাওয়ার জন্য। এমনকি বের হওয়ার সময় আমি দেখি যে বাবা আমার জন্য আমার স্কুলের গুড শুজ, স্কুল শুজ গুলোকেও পলিশ করে রেখে দিয়েছেন।
তো এই যে বাবা এতগুলো কাজ করেন আর্লি মর্নিং উঠে বাকিদেরকে ভালো রাখার জন্য, আরামে রাখার জন্য, কবি এখন বড় হওয়ার পরে এটা মনে করে খুব মন খারাপ করে একটা কথা বলছেন যে বাবা এত কিছু করতো, কিন্তু কখনো বাবাকে কেউ থ্যাংক ইউ বলতো না, অ্যান্ড উই নেভার থ্যাঙ্কড হিম ফর হোয়াট হি ডিড ফর আস, হোয়াট হি হ্যাড টু আন্ডারগো টু মেক আস কমফোর্টেবল ইনসাইড দি হাউস। আমাদেরকে আরামে রাখার জন্য তিনি যা করতেন, এমনকি সানডেজ যেদিন তিনি চাইলে আরাম করে শুয়ে থাকতে পারতেন, একটা উইকেন্ডে, একটা অফ ডেতে, সেদিনও তিনি কিন্তু শুয়ে থাকেননি। তিনি আর্লি উঠে গিয়ে তিনি অন্যান্য দিনের মতো রুটিন ওয়ার্কের মতোই বাসার ভেতরের কাজগুলো তিনি করছিলেন। তো তিনি, কবি এটা মনে করে খুব মন খারাপ করলেন যে আমরা তো কখনো বাবাকে থ্যাংক ইউ তো বলিনি, উল্টো আমরা বাবার সাথে ইনডিফারেন্টলি কথা বলতাম। এখানে একটা শব্দ আছে ইনডিফারেন্টলি। ইনডিফারেন্টলি শব্দটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে আসলে ক্যালাসলি, উদাসীন ভাবে তার সাথে কথাবার্তা বলা হতো, অ্যাজ ইফ এই কাজগুলো মনে হয় যেন তারই দায়িত্ব এগুলো করা, এবং এগুলো তার দায়িত্বের জন্যই তিনি করছেন। আসলে তো বাবারা আমাদের জন্য যা করেন আজকে, শুধু তো দায়িত্ব তো পালন করেন না, তেমনি রবার্ট হেইডেনের বাবারও এই যে ঘরের ভেতরে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে ঘরটাকে ওয়ার্ম করা, সবাইকে আর্লি মর্নিং ঘুম থেকে ডেকে তোলা, যার যার স্কুল অফিসে যাওয়ার জন্য ডেকে তোলা, ব্রেকফাস্ট করার জন্য ডেকে তোলা, এগুলো তিনি না করলেও পারতেন। বিকজ এখানে একটা কথা বলেছে যে পুরো সপ্তাহ কাজ করে তার ক্র্যাকড হ্যান্ডস, তার হাতগুলো ব্যথা করে নিশ্চয়ই, এই যে ফেটে গেছে হাতগুলো কঠিন কাজ করে, এই ব্যথা নিয়েও তিনি তো চাইলে সানডেটা আরাম করতে পারতেন, কিন্তু তিনি আরাম করেননি। তিনি আর্লি মর্নিং উঠে যান, উঠে গিয়ে এই কাজগুলো তিনি করেন, অ্যান্ড উই নেভার থ্যাঙ্কড হিম, and we never behaved as the way we could show that we are grateful for what he did for us. We never showed him gratitude. We never behaved gently with him for what he does for us. আমরা কখনো তার সাথে জেন্টলি বিহেভ করিনি, আমরা কখনো তাকে থ্যাংক ইউ বলিনি, অ্যাপ্রিসিয়েট করিনি, আমরা কখনো অ্যাকনোলেজ করিনি তার কাজগুলোকে। এই ব্যাপারগুলো যখন কবি বড় হলেন, হয়তোবা খুব সম্ভবত অনেক ক্রিটিক্সরা এটাই বলেন যে কবি যখন নিজে বাবা হলেন, তখন তো তার বাবাকে তিনি হারিয়েছেন, তার বাবা আর পৃথিবীতে নেই, তখন তিনি নিজেই বুঝতে পারলেন যে বাবা আসলে যা করতেন, বাবাদের লাভ গুলো হচ্ছে অস্টিয়ার। একটা শব্দ আছে, হোয়াট ডিড আই নো লাভস অস্টিয়ার। আমি কি জানতাম যে ভালোবাসার বহিঃপ্রকাশ এতটাই কঠিন। এত কঠিন কোন সেন্স থেকে? যে বাবার ভালোবাসার বহিঃপ্রকাশটা কঠিন এই সেন্সে যে তারা প্রতিদানের আশায় বা কোনো অ্যাপ্রিসিয়েশনের আশায় বা কোনো থ্যাংক ইউর আশায় তো কোনো বাবা কোনো স্যাক্রিফাইস করেন না সন্তানের জন্য। এই যে কোনো প্রতিদান আশা না করেই একটা কাজ করে যাওয়া, প্রতিদান না আশা করে, কোনো ধরনের রিটার্ন আশা না করে এভাবে সেলফলেসলি কাজ করে যাওয়া, এটা খুবই ডিফিকাল্ট। এই জন্য বলেছেন খুবই একদম লাস্ট লাইনে, হোয়াট ডিড আই নো লাভস অস্টিয়ার। অ্যান্ড আরো একটা কথা তিনি বলেন যে আমি কি জানতাম যে এই ভালোবাসার বহিঃপ্রকাশটা এত কঠিন বাবাদের জন্য, এবং এই স্যাক্রিফাইসটা যেটা বাবা করতেন, হ্যাঁ, এইটা আসলে ইট ইজ প্রাইসলেস। এইটা অনেক অনেক মানে কি বলা যায় যে আমরা আসলে বাবাকে আমরা হয়তো ছেলেবেলায় কঠিন দেখি, হ্যাঁ, বাবারা একটু কঠিন হয়, কিন্তু বাবারা কঠিন হয় এটাই বাবাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। হয়তোবা বাবারা এভাবেই তাদের ভালোবাসাকে বহিঃপ্রকাশ করেন। হ্যাঁ, আরেকটা ব্যাপার এখানে লাস্ট লাইনে বলেছে, অ্যান্ড লোনলি অফিসেস। অফিস দিয়ে এখানে আসলে অফিস বোঝায় নাই, ডিউটিস বোঝানো হয়েছে। লোনলি মানে হচ্ছে আসলে একাকী। এখন বলছে বাবাদের এই যে প্রতিদানের আশা না করে সন্তানদের জন্য ত্যাগ করে যাওয়া, এবং এই যে একাকী একটা দায়িত্ব নীরবে পালন করে যাওয়া, একটা রেসপন্সিবিলিটি, নীরবে তার রেসপন্সিবিলিটি তিনি পালন করে যান, উইদাউট এক্সপেক্টিং এনি কাইন্ড অফ রিটার্ন or any kind of gains or any kind of appreciation, or he did not even expect any father or any parent in the world does not expect any return or any appreciation or not even a thank you from their children. So that's the thing that the poet realizes when he grows up, and when he becomes a father, most probably he realizes the truth that his father also was like him when he was a child, and his father
even if he worked hard the whole week, he could not take rest. He did not take rest on Sundays too. On Sundays too, he was busy. He could not spend lazy hours on the bed, and he expected, the poet expected, that he could have realized during his childhood, if he could have realized that the responsibilities his father discharges for the family. The poet becomes sad and the poet becomes pessimistic when he realizes that he never appreciated his father for his selfless duties that he did for the family. এটাই হচ্ছে কবিতার ব্যাকগ্রাউন্ড. সো লেটস রিড আউট. I've written the background on the board. একটু খেয়াল করে দেখি. It is a poem about a son recalling his childhood memories with his father. কবিতাটিতে একটি সন্তান তার বাবার সাথে তার চাইল্ডহুড মেমোরিজ গুলোকে রিকল করে কবিতাটি লিখে. And it becomes clear from the poem that the son was none other than the poet himself, who is the narrator of the poem. It seems like there was little communication between them, but love existed between the father and the son. It seems like from the poem that there was little communication between the father and the son. From the poem, it becomes quite clear, but it becomes also clear that even though there was little communication, there was love. Love existed between them. And how can we know that love existed? Because even though there was little communication, the father performs his duties for the well-being, for the care of the children. And maybe this is the expression of a father's love, because he does not say that I love you, my children, but his actions say that he loves his children. He cares for the family. So it seems like there was little communication between them, but love existed between the father and the son. The son could not feel the subtle expression of love by his father during childhood. এখানে একটা শব্দ লিখেছি, সাটল এক্সপ্রেশন অফ লাভ. সাটল এক্সপ্রেশন মানে হচ্ছে কি অনেক মানে কম প্রকাশ করতেন আসলে লাভটাকে, আই লাভ ইউ বলে আসলে ভালোবাসা প্রকাশ করতে হবে তেমন না. সাটল এক্সপ্রেশন অফ লাভ মানে যতটা ভালোবাসতেন এক্সপ্রেস করতেন হয়তো অন্যভাবে, সরাসরি এক্সপ্রেস করতেন না, ওনার কাজে কর্মে তিনি এক্সপ্রেস করতেন, এরকম হয়। হ্যাঁ, সরাসরি আই লাভ ইউ বলাটাই তো আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ না, কাজে কর্মে কেয়ার দিয়েও আসলে এক্সপ্রেস করা যায় লাভ. সো সাটল এক্সপ্রেশন অফ লাভ বিটুইন বাই দ্য ফাদার ডিউরিং হিজ চাইল্ডহুড. But when he grows up, he realizes a father's love that is very austere, because a father never expects any return and any appreciation for his selfless duties. এই যে এখানে বললো লাভ ভেরি অস্টিয়ার, এই ভালোবাসাটা একটু ডিফিকাল্ট। কেন? কারণ ভালোবাসে কিন্তু কোনো প্রতিদান আশা করে না। এই ভালোবাসাটা না মানে অনেকটা ওয়ান সাইডেড এর মতো, অনেক ডিফিকাল্ট একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, যেটা বাবা মায়েরা সন্তানদের জন্য করেন। সারা জীবন সেলফলেসলি কাজ করে যান কিন্তু কোনো রিটার্ন আশা করেন না। দ্যাটস দ্য ব্যাকগ্রাউন্ড. সো লেটস টক অ্যাবাউট দ্য সামারি এন্ড লেটস সামারাইজ দ্য পোয়েম. কবিতাটা হচ্ছে একটা সনেট, তবে জাত সনেট বলা যায় না, অনেকটা এটাকে আমরা কি বলা যায়, একটা ক্ষুদ্র সনেটের প্রয়াস বলতে পারি. চলুন আমরা সামারিটা নিয়ে কথা বলি.